ওই কথাটা আমি ইংলিশে এখানে লিখেছি। আর তোমাদেরকে যে ওই যে ল্যাব ম্যানুয়ালটা দেওয়া আছে, সেই ল্যাব ম্যানুয়ালটার মধ্যে এগুলো আছে, ওখান থেকে কিছুটা উল্লেখ করে দেওয়া এখানে। The heat of solution is defined as the amount of heat or enthalpy released or absorbed when 1 mole of substance is dissolved in a sufficient amount of solvent. Here sufficient amount of solvent means the amount of solvent which is required for the solute to dissolve the total solute completely, and the temperature change of the solution can be detected. তো এখন প্রশ্ন হলো যে একটা সাবস্টেন্স আমরা যখন সলভেন্টে ডিজলভ করি তখন দেখা যাচ্ছে যে কিছু কিছু ক্ষেত্রে হিট অ্যাবজর্ব হয়, কিছু কিছু ক্ষেত্রে হিট ইভলভ হয়। প্র্যাকটিক্যালি এটা দেখেছো কিনা? এটা কি দেখেছো প্র্যাকটিক্যালি? স্যার মানে কিছু কিছু সলিউশনে মানে অনুভব করছি স্যার, ওরকম কিছু না স্যার, এই যে কোনটা গরম হয়ে যায় আর কোনটা স্যার এই একটু ঠান্ডা ঠান্ডা লাগে। হ্যাঁ, কখন কখন ক্ষেত্রে গরম হয় আর কখন ঠান্ডা ঠান্ডা লাগে? এক্সোথার্মিক রিঅ্যাকশনে স্যার গরম হয় আর এন্ডোথার্মিক স্যার ঠান্ডা লাগে। যদি আমরা তো চুন চুন পানিতে গুলানো তো দেখেছো নাকি? ক্যালসিয়াম কার্বনেট যদি পানিতে দিই তাহলে কি হয়? ঠান্ডা হয়, তাই না? না স্যার গরম হয়, গরম হয়। ক্যালসিয়াম কার্বনেট যদি পানিতে দিই তাহলে গরম হয়। আর যদি আমরা গ্লুকোজ দিই তাহলে একটু ঠান্ডা হয়। সোডিয়াম ক্লোরাইড দিলেও অল্প একটু ঠান্ডা হয়, বেশি না, অল্প। পটাশিয়াম নাইট্রেট বা অ্যামোনিয়াম ক্লোরাইড এগুলো যদি দিই আমরা, ঠান্ডা হয়। তো এই যে দেখা যাচ্ছে আবার হাইড্রোক্লোরিক অ্যাসিড বা কোনো একটা অ্যাসিড যদি পানিতে দেই তাহলে কি হয়? অ্যাসিড পানিতে দিলে কি হয়? স্যার ওটা স্যার কোনো টের পাওয়া যায় না স্যার। এই বলটা পাওয়া যায় না। কনসেন্ট্রেট অ্যাসিড পানিতে দিয়ে দেখি। পানিতে অ্যাসিড দিতে হয় নাকি অ্যাসিডে পানি দিতে হয়? এসিডে পানি। পানিতে স্যার এই কে বললো অ্যাসিডে পানি দিতে হয়? পানিতে অ্যাসিড স্যার, অ্যাসিড ভুলেও কখনো অ্যাসিডে পানি দিতে যেও না। পানিতে অ্যাসিড দিতে হয় এবং খুব স্লোলি যোগ করতে হয়। তো এই অ্যাসিডের পানিতে যদি আমরা অ্যাসিড দিই সেখানে দেখা যাচ্ছে হিট ইভলভ হয়। তো এটার পিছনে কারণটা কি? কেন বিভিন্ন ক্ষেত্রে কেন কখনো দেখা যাচ্ছে হিট অ্যাবজর্ব হচ্ছে, কখনো ইভলভ হচ্ছে? তোমরা তো হিট অফ সলিউশন পড়েছো, এটা জানার কথা তোমাদের। বলো তো কেন হয়? বলো। জানো কি না? বন্ধন ভাঙা এবং গড়ার জন্য প্রয়োজনীয় শক্তির পার্থক্যের কারণে। এক্স্যাক্টলি, বন্ধন গড়া এবং ভাঙার জন্য প্রয়োজনীয় শক্তি পার্থক্যের কারণে। এখন তুমি আমাকে বলে দাও একটা এক্সাম্পল। সাপোজ আমরা যখন ক্যালসিয়াম কার্বনেট পানিতে দিচ্ছি তখন এখানে কেন ইভলভ হচ্ছে হিট? আচ্ছা, ক্যালসিয়াম কার্বনেট বাদ দিলাম, আমরা একটু কঠিন আছে। সাপোজ পটাশিয়াম নাইট্রেটের কথা বলি। পটাশিয়াম নাইট্রেট যখন আমরা পানিতে দিচ্ছি কেন হিট ইভলভ হচ্ছে? অ্যাবজর্ব হচ্ছে। কেন হিট অ্যাবজর্ব? নরমালি হিট অ্যাবজর্ব হয়, পানির টেম্পারেচার কমে যায়। কেন হিট অ্যাবজর্ব হয় বলো তো দেখি একটু। এখন তুমি যেটা বলছো উত্তর, দ্যাট ইজ দ্য কারেক্ট। এখন এটার ক্ষেত্রে কিভাবে হয়? স্যার এই মেকানিজমটা সঠিক জানি না স্যার। আচ্ছা, আর ওর স্যার সক্রিয় করার জন্য আর বেশি তাপ প্রয়োজন হয় স্যার, এটা পরিবেশ থেকেও শোষণ করে নেয়। না সেটা না। ও যেটা বললো আগে, বন্ধন ভাঙা এবং গড়ার খেলাই ঘটে এখানে। যখন বন্ধন গঠন হয় তখন হচ্ছে হিট সেই পরিবেশ থেকে অ্যাবজর্ব করে নেয়। আর যখন বন্ধন ভাঙতে হয় তখন হিট পরিবেশ থেকে অ্যাবজর্ব করে। আর যখন বন্ধন গড়ে তখন হিট তারা পরিবেশে ছেড়ে দেয়। ওকে, যখন বন্ধন গড়ে তখন হচ্ছে হিট পরিবেশে ছেড়ে দেয়, যখন বন্ধন ভাঙে তখন তারা হিট অ্যাবজর্ব করে। অর্থাৎ বন্ধনটা ভাঙতে গেলে তো একটা শক্তির দরকার হয়, তাই না? এই শক্তিটা তারা পরিবেশ থেকে নেয়। এই কারণে পরিবেশ থেকে তারা তখন হিট, অর্থাৎ পরিবেশ থেকে তারা হিট যেহেতু শোষণ করতেছে, এই কারণে সারাউন্ডিং এর টেম্পারেচার কমে যাচ্ছে। আর যখন বন্ধন ঘটতেছে তখন তাদের যেহেতু আগের একটা হাই এক্সাইটিং একটা এনার্জিতে ছিল, ওই এনার্জিটা তখন তারা ছেড়ে দিয়ে বন্ধন গঠন করলো। যখন বন্ধন গঠন তখন যারা যখন এনার্জিটা ছেড়ে দিল তখন পরিবেশের টেম্পারেচারটা বেড়ে গেল। আমরা যদি পটাশিয়াম নাইট্রেটের কথা ধরি অথবা সোডিয়াম ক্লোরাইডের কথাই ধরি, তো পটাশিয়াম নাইট্রেটে কি আছে? পটাশিয়াম নাইট্রেট কি একটা কোন ধরনের সল্ট? পটাশিয়াম নাইট্রেট কোন ধরনের সল্ট? কোন ধরনের যৌগ? কোভ্যালেন্ট, আয়নিক নাকি অন্য কোনো? আচ্ছা, পটাশিয়াম নাইট্রেটের কথা যদি বলি, দ্যাট ইজ এ আয়নিক কম্পাউন্ড। এখন এখানে পটাশিয়াম এবং নাইট্রেটের মধ্যে একটা আয়নিক বন্ধন আছে। এই আয়নিক বন্ধনে তারা সংযুক্ত আছে। তারা এই আয়নিক বন্ডটা ইনিশিয়ালি তাদেরকে ভাঙতে হচ্ছে। এই আয়নিক বন্ডটা ভাঙতে গেলে তাহলে ওদেরকে পরিবেশ থেকে তাপ শোষণ করে নিতে হচ্ছে। এবং এই আয়নিক বন্ডটা ভাঙার পরে ওখানে কিন্তু আবার হাইড্রেশন ফর্মেশন হয়। পটাশিয়াম আয়নের চারদিকে পানির মলিকুলগুলো চলে আসে, নাইট্রেট আয়নের চারদিকে পানির মলিকুলগুলো চলে আসে, হাইড্রেটেড একটা মলিকুল অর্থাৎ হাইড্রেটেড একটা বন্ড তৈরি করে। ওই বন্ডটা যখন তৈরি করতেছে তখন সেখানে আবার কিছু পরিমাণে এনার্জি তারা ছেড়ে দিচ্ছে। তাহলে এই পটাশিয়াম নাইট্রেটকে ভাঙতে গিয়ে যে পরিমাণে এনার্জি লাগছে এটার পার্থক্য, আর ওরা যখন হাইড্রেশন ফর্ম করলো আয়নগুলো তখন যে পরিমাণে এনার্জি ছেড়ে দিল, এই দুইটার পার্থক্য, এইটার আর এইটার পার্থক্যই মূলত ডিনোট করবে যে এটা পরিবেশ থেকে তাপ শোষণ করবে না অ্যাবজর্ব করবে। পটাশিয়াম নাইট্রেটের ক্ষেত্রে দেখা যায় যে এর ভাঙনের ক্ষেত্রে যে পরিমাণে টেম্পারেচার লাগছে, গড়ার ক্ষেত্রে সেই পরিমাণে এনার্জি তাদেরকে ছেড়ে দিতে হয়নি। এই কারণে দেখা যায় যে পটাশিয়াম নাইট্রেট সলিউশনে ডুবালে আমাদের হিট অ্যাবজর্ব করে। অর্থাৎ ওভারঅল
সলিউশনের টেম্পারেচারটা কমে যায়। আর ক্যালসিয়াম কার্বনেটের কথা যদি বলি, তাহলে ক্যালসিয়াম কার্বনেটের ক্ষেত্রে দ্য রিভার্স ফাংশন ইজ হ্যাপেনিং, রিভার্স ফিনোমেনা ইজ হ্যাপেনিং, যে কারণে ক্যালসিয়াম কার্বনেটের ক্ষেত্রে আমাদের টেম্পারেচার বেড়ে যায়। তো এটা সিম্পলি একটা এক্সাম্পল দিয়ে আলোচনা করা হলো, বাট আই উড লাইক টু সি ইউ যে তোমরা এটার ব্যাপারে একটু ভালো একটা ধারণা থাকুক। এখন এই হিট অফ সলিউশনের অ্যাপ্লিকেশন গুলো কোথায়? অনেক অ্যাপ্লিকেশন আছে। তুমি হিট অফ সলিউশন মেজার করে দেখতে পারো যে একটা প্রসেস এক্সোথার্মিক হচ্ছে না এন্ডোথার্মিক হচ্ছে। হিট অফ সলিউশন যদি নেগেটিভ হয় ওভারঅল, তাহলে দেখা যাচ্ছে যে এটা হচ্ছে এক্সোথার্মিক। আর হিট অফ সলিউশন যদি পজিটিভ হয়, তাহলে দেখা যাচ্ছে যে রিঅ্যাকশনটা হচ্ছে এন্ডোথার্মিক। তো এক্সোথার্মিক এন্ডোথার্মিক রিঅ্যাকশনকে আমরা ডিফাইন করতে পারি হিট অফ সলিউশন মেজার করে। এরপরে আমরা কি করতে পারি যে একটা সাবস্টেন্স কি পরিমাণে হিট জেনারেট করবে, সেটা আমরা হিট জেনারেট করবে বা অ্যাবজর্ব করবে, সেটা আমরা মেজার করতে পারি। এই মেজারটা বিভিন্ন ক্ষেত্রে কাজে লাগে। তোমরা দেখো যে এই সিম্পল এগুলো দেখো যে ওই যে হট প্যাক পাওয়া যায় না বাজারে, হ্যাঁ, ওই যে হট ওয়াটার মানে স্যার। হট ব্যাগ, কোল্ড ব্যাগ। হ্যাঁ, স্যার স্যার স্ক্রিন দেখা যাচ্ছে না স্যার। স্ক্রিন দেখা যাচ্ছে না, আমি শেয়ার করি নাই। না স্যার স্যার একবারে হোয়াইট ব্ল্যাঙ্ক স্ক্রিন আর কি। ও ব্ল্যাঙ্ক স্ক্রিন। ও আমি যে কথাগুলো বলছিলাম এই কথাগুলো এখানে একটু লেখা আছে আর কি। তো আমি যেটা বলছিলাম যে ওই যে বাজারে এইরকম কিনতে পাওয়া যায় কিনা, তোমরা কিনেছো কেউ কখনো কিনা জানি না, ওই যে হট হট ব্যাগ বা কোল্ড ব্যাগ, অর্থাৎ জি স্যার। হট ওয়াটার ব্যাগ না কিন্তু, অর্থাৎ ওখানে এইরকম কিছু সাবস্টেন্স থাকে, ওটা মানে একটু বাড়ি দিয়ে ভেঙে দেয় বা কিছু একটা করে, তখন ওই দুটো একত্রিত হয়, তখন ওরা একটা হিট জেনারেট করে বা হিট অ্যাবজর্ব করে, তখন ওইটা হচ্ছে তোমার গায়ের মধ্যে ধরলে অথবা হিট অনুভূত হয় অথবা কোল্ড অনুভূত হয়। এরকম একটা গুলো কিছু জিনিস বাজারে পাওয়া যায় আর কি। তো এটার ক্ষেত্রে এই হিট অফ সলিউশনের একটা বড় একটা ভূমিকা আছে। এরপরে মনে করো বিভিন্ন ধরনের যে রিয়াকশন গুলো ঘটানো হয়, বিশেষ করে কেমিক্যাল প্রসেস ইন্ডাস্ট্রিতে, সেখানে দেখা যায় যে কিছু কিছু রিয়াকশন আছে এক্সোথার্মিক, কিছু কিছু রিয়াকশন আছে এন্ডোথার্মিক। এখন এই এক্সোথার্মিক রিয়াকশন গুলো কি পরিমাণে টেম্পারেচার জেনারেট করবে, অর্থাৎ রিয়াকশন টেম্পারেচার কি পরিমাণ পর্যন্ত হাই টেম্পারেচার পর্যন্ত হাই করে দিবে বা কি পরিমাণে হিট অ্যাবজর্ব করবে, সেটা একটা ইনিশিয়াল ধারণা আমরা হিট অফ সলিউশন মেজার করে করতে পারি আর কি। সেখানে করে তো সেখানে ওইভাবে একটা রিঅ্যাক্টর ডিজাইন করার ক্ষেত্রে আমাদের এই জিনিসটা কাজে লাগতে পারে, যে এরকম হাই টেম্পারেচার জেনারেট করবে, তাহলে হাই টেম্পারেচারে প্রতিষ্ঠান করার জন্য আবার রিঅ্যাক্টরটা এইভাবে ডিজাইন করতে হবে বা সেখানে এই ধরনের ম্যাটেরিয়াল ইউজ করতে হবে। তো এরকম ভাবে বিভিন্ন ইন্ডাস্ট্রিয়াল জায়গাতে হিট অফ সলিউশন বা হিট অফ সলিউশনের একটা ইমপ্লিকেশন বা অ্যাপ্লিকেশন আছে আর কি। তো আমি যে কথা বললাম যে মূলত হিট মানে বন্ড ফর্মেশন হয় এবং বন্ড ব্রেকিং হয়। একটা সাবস্টেন্স যখন আমরা ডিজলভ করি তখন বন্ড ফর্মেশন হবে, বন্ড ব্রেকিং হবে। এই বন্ড ফর্মেশন এবং বন্ড ব্রেকিং এর, বন্ড ফর্মেশনের সময় হলো এনার্জি ছেড়ে দিবে, বন্ড ব্রেকিং এর সময় এনার্জি অ্যাবজর্ব করবে। এখানে যে এনার্জি ছেড়ে দিচ্ছে, এনার্জি অ্যাবজর্ব করছে, পার্থক্যটা ডিনোট করবে যে এটা পরিবেশ থেকে তাপমাত্রা, ভালো তাপমাত্রা অ্যাবজর্ব করে নেবে নাকি পরিবেশের তাপমাত্রা ছেড়ে দিবে। এখান থেকে আমরা বুঝতে পারবো। তো এখানে একটা এক্সাম্পল দেওয়া হয়েছে যে হাইড্রোক্লোরিক অ্যাসিড পানি দিলাম। তো হাইড্রোক্লোরিক অ্যাসিড মনে করো 50 মলিকুল অফ ওয়াটার আছে, এটাতে পানিতে দিলে হলো সাপোজ হচ্ছে এক্স পরিমাণে হিট জেনারেট করলো, এক্স পরিমাণে হিট জেনারেট করলো। আবার যদি 100 মলিকুল অফ ওয়াটার দেই, তাহলে হচ্ছে ওয়াই পরিমাণে হিট জেনারেট করলো। তো ওয়াই ইজ গ্রেটার দেন এক্স। আবার 150 মলিকুল যখন দিলাম, তখন আবার জেড পরিমাণে জেনারেট করলো, তাহলে জেড এখানে জেড গ্রেটার দেন আবার ওয়াই, প্রতিনিয়ত বাড়তেছে। যখন আমরা 200 সাপোজ আমরা 200 মলিকুল ওয়াটারে যখন দিলাম হাইড্রোক্লোরিক অ্যাসিড, নির্দিষ্ট হাইড্রোক্লোরিক অ্যাসিড, তখন সাপোজ হচ্ছে আর হিট এর কোনো পরিবর্তন হচ্ছে না। তার মানে এই 200 পর্যন্ত হবে আমাদের হিট অফ সলিউশন। আমাদের হিট অফ সলিউশন মেজার করতে গেলে এই 200 ml বা 200 মলিকুল অফ ওয়াটার, এক মলিকুল হাইড্রোক্লোরিক অ্যাসিডের সাথে 200 মলিকুল অফ ওয়াটারকে আমাদের যদি আমরা কম্বাইন করি, দেন আমাদের যে কি বলবো যে তখন যে আমরা হিট চেঞ্জটা পাবো, দ্যাট উইল বি দা এক্স্যাক্টলি হিট অফ সলিউশন। অর্থাৎ এখানে আর ফার্দার চেঞ্জে 150 নিলেও হবে, কারণ 150 থেকে 200 পর্যন্ত যখন নিয়েছি, এখানে আমাদের আর হিট চেঞ্জ হয়নি, ফার্দার ডাইলিউশনে আমাদের হিট চেঞ্জ হয়নি। কিন্তু এখানে দেখা যাচ্ছে ডাইলিউশনের কারণে হিট চেঞ্জ হয়েছে, এখানে ডাইলিউশনের কারণে হিট চেঞ্জ হয়েছে, এখান থেকে এখানে ডাইলিউশনের কারণে যখন আসছে তখন হিট চেঞ্জ হয়েছে। অর্থাৎ ফার্দার ডাইলিউশনে যেন হিট চেঞ্জ না হয়, এরকম একটা অ্যামাউন্ট অফ সাবস্টেন্স আমাদেরকে দিতে হবে। তো হিট অফ সলিউশনের ক্যালকুলেশনে যদি আমরা আসি, সেটা হলো যে সাপোজ আমাদের তাহলে দেখছি যে আমরা একটা সাবস্টেন্স যখন আমরা সলভেন্টে ডিজলভ করছি, তখন তার টেম্পারেচার চেঞ্জ হচ্ছে। এখন যদি আমরা সলভেন্টের টেম্পারেচারটা যদি একুরেটলি মেজার করতে পারি, এরপরে যদি সলিউশনের টেম্পারেচার একুরেটলি মেজার করতে পারি এবং এডিয়াবেটিক্যালি মেজার করতে পারি, অর্থাৎ ওখান থেকে ওই সারাউন্ডিংসে যেন কোনো ধরনের টেম্পারেচার চলে না যায় বা হিট যেন লস না হয়, এরকম একটা প্রসেস মেনটেন করে যদি মেজার করতে পারি, তাহলে আমাদের হিট অফ সলিউশন ক্যান বি ক্যালকুলেটেড বাই ইউজিং দিস ইকুয়েশনস 100 m divided by w, m1s1 m2s2 t2 minus t1 এত কিলোজুল। এখানে হচ্ছে m1 টা হচ্ছে ওয়েট অফ দ্য ক্যালোরিমিটার, m2 হচ্ছে ওয়েট অফ দ্য সলিউশন, t1 হচ্ছে ইনিশিয়াল টেম্পারেচার, t2 হচ্ছে ফাইনাল টেম্পারেচার, s1 হচ্ছে স্পেসিফিক হিট ক্যাপাসিটি অফ ক্যালোরিমিটার, আর
S2 হচ্ছে স্পেসিফিক হিট ক্যাপাসিটি অফ দা সলিউশন, এখানে সলিউশনের ক্ষেত্রে আমরা ওয়াটার, আর টেম্পারেচার ডিফারেন্স হচ্ছে T1 T2, আর M ইজ দ্য মলিকুলার ওয়েট, W ইজ দ্য ওয়েট অফ দা সলিউট। এখন এই ইকুয়েশনটা আমি তো একবারে লিখেছি, এই ইকুয়েশনটা আসলে ভেঙে হতো, ভেঙে হতো। আমার ধারণা তোমাদের যেহেতু হিট অফ সলিউশন করানো আছে, এই ইকুয়েশনটা ভেঙে বা কিভাবে ডিরাইভ করা আছে এগুলো তোমাদের জানা। এটা ধরে নিয়েই আমি এই ইকুয়েশনটা একবারে লিখেছি। এটা কি তোমাদের জানা আছে কিনা? হ্যালো, এই তোমরা কি ঘুমাই গেলে নাকি? আচ্ছা এই ইকুয়েশনটা আমরা দেখি নাই স্যার নতুন নতুন লাগতেছে স্যার। আগে দেখি নাই স্যার। এর বাইরেও কোনো ইকুয়েশন শিখছো কিনা আবার? আচ্ছা, সিম্পলি একটা যে কথা বলি যে ওয়াটার। স্যার আমাদের যে ইকুয়েশনটা ছিল স্যার h = ms del থিটা। হ্যাঁ বলো তো বলো কি ছিল? s = ms del থিটা। ms del থিটা, সেই ইকুয়েশনটাই এখানে লেখা হয়েছে, সেই ইকুয়েশনটাই লেখা হয়েছে। তুমি আবার বলো তোমার ইকুয়েশনটা কি ছিল? h = ms del থিটা। ms জি স্যার। del তাহলে স্যার এই যে প্রথমে স্যার এই যে এই m টা কি আর s টা কি জানো কি? স্যার এমটা হচ্ছে স্যার ভর স্যার, s আমি ভর স্যার, আর আর এস s হলো স্যার নতুন ঠিক। আচ্ছা, ও যেটা বলছে সেটা ঠিক আছে, ও হয়তো বা ব্যাখ্যা করতে পারছে না। h সমান হচ্ছে ms ডেল্টা টি, ডেল্টা থিটা মানে ডেল্টা টি মানে হচ্ছে টেম্পারেচারের পার্থক্য। সাপোজ আমার 1 গ্লাস ওয়াটার আছে, তাই তো? 1 গ্লাস ওয়াটারে আমি টেম্পারেচার 5 ডিগ্রি বা 10 ডিগ্রি বৃদ্ধি করলাম, বৃদ্ধি করে টোটাল হিট, এই 1 গ্লাস ওয়াটারের টোটাল হিটটা কত হবে? এটা আমি কিভাবে বের করব? আমার 1 গ্লাস ওয়াটার বলতে 1 গ্লাসের মধ্যে মনে করো 200 ml ওয়াটার আছে, একটা গ্লাসের মধ্যে 200 ml ওয়াটার আছে। এই ওয়াটারের টেম্পারেচার আমি আগে ছিল হচ্ছে মনে করো 25 ডিগ্রি টেম্পারেচার, 25 ডিগ্রি সেন্টিগ্রেড। আমি বাইরে থেকে এখানে টেম্পারেচার দিলাম, টেম্পারেচার দিয়ে ইনিশিয়াল টেম্পারেচার হলো 30 ডিগ্রি সেন্টিগ্রেড, 5 ডিগ্রি টেম্পারেচার বাড়লো। এখন টোটাল হিট এই ওয়াটারটা, এই 1 গ্লাস ওয়াটার বা 200 ml ওয়াটার কি পরিমাণে হিট সে এই অ্যাবজর্ব করলো, এটা কিভাবে বের করবা? এটা তো এই ইকুয়েশন দিয়ে আমাকে বের করতে হবে, তাই না? জি স্যার। এই ms ডেল্টা টি, m মানে হচ্ছে কি পরিমাণ ওয়াটার আছে, আমাদের 200 ml ওয়াটার আছে, s ইজ দ্য স্পেসিফিক হিট অফ দ্য ওয়াটার। এখানে s টা হচ্ছে স্পেসিফিক হিট ক্যাপাসিটি অফ ওয়াটার বা স্পেসিফিক হিট অফ ওয়াটার, আর ডেল্টা টি হচ্ছে টেম্পারেচার ডিফারেন্স। এখন এখানে আসো, এখানে হচ্ছে যে আমরা ক্যালোরি, এখানে যে কাজটা করা হয়, এই যে আমাদের হিট অফ সলিউশন নিরূপণ করার জন্য আমাদের ক্যালোরিমিটার নেওয়া হয়। ক্যালোরিমিটার একটা কাছের তৈরি একটা সাবস্টেন্স, আমরা একটু পরে দেখাচ্ছি ক্যালোরিমিটার বা এক্সপেরিমেন্টে গিয়ে দেখাবো ক্যালোরিমিটার। এখন এখানে ক্যালোরিমিটার নেওয়া হচ্ছে, আর হচ্ছে তোমার হচ্ছে সলিউশন নেওয়া হচ্ছে। এখন এখানে সোডিয়াম কার্বনেট বা পটাশিয়াম ক্লোরাইড যাই দেই, এখানে হিট অ্যাবজর্ব বা ইভলভ যাই হোক, সেই হিটটা কার দ্বারা অ্যাবজর্ব, যদি হিট ইভলভ হয়, যে পরিমাণে হিট ইভলভ হলো, এই হিটটা কার দ্বারা অ্যাবজর্ব হবে? এখানে পরিবর্তনশীল জিনিস কারা আছে? সলিউশনটা আছে প্লাস ক্যালোরিমিটারটা আছে। এখানে ক্যালোরিমিটারও হিট অ্যাবজর্ব বা ইভলভ, ক্যালোরিমিটার হিট অ্যাবজর্ব করতেছে, টোটাল সলিউশনও হিট অ্যাবজর্ব করতেছে। যদি মনে করে সিস্টেমটা হিট ছেড়ে দিয়ে থাকে, তাহলে কি বলবো, অর্থাৎ পটাশিয়াম নাইট্রেট যদি আমরা দিয়ে থাকি, তাহলে হিট অ্যাবজর্ব করেছে, মানে সিস্টেম থেকে সে তাপ গ্রহণ করছে। তাহলে এখানে কোন সিস্টেম থেকে সে তাপ গ্রহণ করলো? এখানে দুইটা সিস্টেম আছে, একটা হলো ক্যালোরিমিটার আর একটা হলো সলিউশন। দুই সিস্টেম থেকে তাপ গ্রহণ করছে। তাহলে আমি আগের ক্ষেত্রে যে আমার ক্ষেত্রে যে এক্সাম্পলটা আমি দিলাম, যে আমার ক্ষেত্রে 1 গ্লাস পানি আছে, এখানে পানি কিসের মধ্যে আছে এটা আমি ধর্তব্যের মধ্যে রাখি নাই। সাপোজ আমার প্লাস্টিকের বা চিনামাটির বা প্লাস্টিকের বোতলে আছে, যেখানে হিট ট্রান্সফার হবে না বললেই চলে। সেক্ষেত্রে আমি শুধু বললাম যে এই 1 গ্লাস পানি 2 ডিগ্রি টেম্পারেচার 5 ডিগ্রি টেম্পারেচার যখন আমি বাড়াই দিলাম, তাহলে এখানে টোটাল হিট কি পরিমাণে সে কনজিউম করলো সেটা আমি বের করলাম কিভাবে? ওই পানির হচ্ছে ভর মাল্টিপ্লাইড বাই পানির হিট ক্যাপাসিটি মাল্টিপ্লাইড বাই টেম্পারেচার ডিফারেন্স। তাহলে এটাও এইভাবে করা হয়েছে যে এখানে যেহেতু শুধু পানি নাই, পানি এবং ক্যালোরিমিটার আছে, এবং এখানে যদি আমি ইকুয়েশনটাকে এরকম ভেঙে দিতাম আর কি, যে m1 s1 t2 t1 প্লাস m2 s2 t2 t2, এই দুটো মূলত হতো আর কি। এই ইকুয়েশনটাকে, এটাকে আমরা বাদ দিই আপাতত, এটাকে 100 m ডিভাইডেড বাই w এই অংশটাকে আগে বাদ দিই, বুঝছো? এটাকে আমরা যদি বাদ দিই, আমরা যদি লিখি, তাহলে হচ্ছে, তাহলে এখানে আমাদের হিটটা অ্যাবজর্ব করলো কে? পানি এবং ক্যালোরিমিটার। তাহলে পানির ভর হলো m2, পানির স্পেসিফিক ক্যাপাসিটি হচ্ছে s2, আর টেম্পারেচারের পার্থক্য হচ্ছে t2 t1, প্লাস আর এখানে কি আছে? ক্যালোরিমিটার আছে, ক্যালোরিমিটারের ভর হলো m1, ক্যালোরিমিটার স্পেসিফিক ক্যাপাসিটি হচ্ছে s2, আর এখানে টেম্পারেচারের পার্থক্য একই রকম, t2 t1 যে পার্থক্য হবে। মূলত এই ইকুয়েশনটা হলো, দেখো তো আমাকে দেখা যাচ্ছে কি? এই ক্যামেরা কি অন আছে? দেখা যাচ্ছে? আচ্ছা, আমি এই যে এমনিতে এখানে ইকুয়েশনটা এখানে লিখলাম যে আমাদের এই যখন আমরা পটাশিয়াম নাইট্রেট বা সোডিয়াম ক্লোরাইড যেটা ডিজলভ করি, এটা যদি হিট অ্যাবজর্ব করে থাকে, এই অ্যাবজর্ব হিটটা আমরা কোথা থেকে নিয়েছে? সিস্টেম থেকে নিয়েছে। এখানে সিস্টেম কি আছে? একটা আছে সলিউশন আছে, আর একটা আছে ক্যালোরিমিটার আছে।
তাহলে সিস্টেম এই সলিউশন এবং ক্যালোরিমিটার কি পরিমাণে হিট ওখান থেকে এসে তারা নিয়েছে, তাহলে যদি ক্যালোরিমিটার থেকে এই পরিমাণে হিট নিয়েছে, সিস্টেম থেকে এই পরিমাণে হিট নিয়েছে, এই দুটো ইকুয়েশনটাকে একত্রিত করে আমরা T1 T2 কে যদি একত্রিত করি তাহলে M1 M2 প্লাস S1 M1 S1 প্লাস M2 S2 এই জিনিসটা হচ্ছে M1 S1 প্লাস M2 S2 হচ্ছে। তাহলে আমাদের টোটাল ইকুয়েশনটা এরকম হচ্ছে। তাহলে এই যে এটা আমরা পেলাম, এটা হলো আমাদের টোটাল হিট অ্যাবজর্ব বা ইভলভড, কিন্তু আমাদের এটাকে তো নিয়ে আসতে হবে পার মোলে। এই পার মোলে নিয়ে আসার জন্য এই বাকি জিনিসগুলো এখানে চলে আসছে, এই জিনিসগুলো চলে আসছে মূলত পার মোলের জন্য। এটা আমাদের আসলে হলো যত গ্রাম আমরা সলিউট নিই, যদি আমরা 5 গ্রাম সলিউট নিয়ে থাকি 5 গ্রাম সলিউটের জন্য আমরা এই পরিমাণে হিট অ্যাবজর্ব বা ইভলভ, তাহলে ওই সলিউটের 1 মোল দিলে কি পরিমাণে অ্যাবজর্ব বা ইভলভ হবে, এই 1 মোলের জন্য আমাদের এই ইকুয়েশনটা চলে আসছে। এখন এই ইকুয়েশনটা বোঝা গেল তোমাদের, বুঝতে পারলে এখন? আচ্ছা, আমি আরো বলি যে অ্যাবজর্ব করার কথা না বলি, আমরা ইভলভ করার কথা বলি, তাহলে হচ্ছে এই জিনিসটা আরো বুঝতে সহজ হবে। যে সাপোজ আমরা ওখানে ওই সলিউশনের মধ্যে যে সাবস্টেন্সটা আমরা দিয়েছি, দেওয়ার পরে সলিউশনের টেম্পারেচার বৃদ্ধি পেয়েছে। এই সলিউশনের টেম্পারেচার বৃদ্ধি পেল, এখানে কি শুধুমাত্র সলিউশনের টেম্পারেচার বৃদ্ধি পেয়েছে? ওখানে তো এই টেম্পারেচার, এই যে সলিউশন মানে ওভারঅল টেম্পারেচার বৃদ্ধি পেয়েছে, এই টেম্পারেচারটা কার কার ক্ষেত্রে বৃদ্ধি পেল? ওখানে তো সিস্টেম আমাদের দুটো আছে। আমরা যদি এরকম করতে পারতাম, ক্যালোরিমিটারটাকে যদি এরকম করে তৈরি করতে পারতাম যে ওখানে ক্যালোরিমিটারের কোনো টেম্পারেচার অ্যাবজর্ব বা ইভলভ করার কোনো স্কোপ নাই, তাহলে আমরা একটা অংশ এখানে বাদ করে দিতাম। কোনটা বাদ করে দিতাম? ওই যে M2 M1 এর কেসটা আমরা বাদ করে দিতাম। M1 S1 টা আমরা টোটালি এলিমিনেট করে দিতাম। কিন্তু আমরা M1 S1 টা আনলাম এই কারণে যে আমাদের ক্যালোরিমিটারও এখানে টেম্পারেচার অ্যাবজর্ব বা ইভলভের মধ্যে ভূমিকা রাখছে, অর্থাৎ সরি যে টেম্পারেচারটা ইভলভ হচ্ছে সেই টেম্পারেচারের কিছু অংশ ক্যালোরিমিটারও অ্যাবজর্ব করে নিচ্ছে। এই কারণেই আমরা হচ্ছে M1 এবং S1 টা নিয়ে আসছি। আদারওয়াইজ M1 S1 টা আমরা আনতাম না, সিম্পলি তোমার ইকুয়েশনটা হতো হচ্ছে MS ডেল্টা টি, তখন সিম্পলি ইকুয়েশনটা হতো MS ডেল্টা টি। ওকে, এখন ক্লিয়ার? এখন MS ডেল্টা টি এটা হচ্ছে আমাদের ওভারঅল হিট পেলাম, যেটা এই ওভারঅল হিটটাকে যদি আমরা পার মোলে কনভার্ট করতে চাই তাহলে আমাদের 100 M/W, M হচ্ছে মলিকুলার ওয়েট, W ইজ দ্য ওয়েট অফ দ্য সলিউট, যে পরিমাণে সলিউট আমরা ডিসলভ করেছি। এইভাবে আমরা মলিকুলার ওয়েটে আসলাম, আর 1000 টা আমরা জুলকে কিলোজুলে রূপান্তর করেছি। এটা 1000 W/M হবে না? স্যার এটা 1000 W/M হওয়ার কথা না? 1000 W/M কেমন করে হয় একটু বুঝে দাও তো দেখি, আমারও ভুল হতে পারে। এই অংশটা বাদ দাও, 1000 M/W এটা অংশ বাদ দাও, বাদ দিয়ে যেটা পেয়েছি এখানে সাপোজ আমরা x জুল পার মোল পেয়েছি, এই x জুল পার মোল কত গ্রাম থেকে পেলাম? পার 5 গ্রাম থেকে পেলাম। জি স্যার। তাহলে x জুল পার 5 গ্রাম, তাহলে এই 5 গ্রামকে তুমি এখন ওই মোলে কনভার্ট করো তো, দেখো তো। অর্থাৎ পার ডাব্লিউ গ্রাম, x জুল পার ডাব্লিউ গ্রাম পেলাম, এই ডাব্লিউ গ্রামকে এখন তোমাকে মোলে কনভার্ট করতে হবে। এন্ড ডাব্লিউ গ্রামকে মোলে কনভার্ট করতে গেলে কি হতে হবে? W খালি মলিকুলার ওয়েট দিয়ে ডিভাইড করলে হবে না স্যার? হ্যাঁ, এটাকে মলিকুলার ওয়েট দিয়ে ডিভাইড করলে হবে, তাহলে W/M, তাহলে W/M মানে তাহলে m টা উপরের দিকে চলে যাচ্ছে না? জি স্যার। কিলোজুলে নিচ্ছি, তাহলে কি 1000 দ্বারা ভাগ দিব না? হ্যাঁ, 1000 দ্বারা, ওইটা হচ্ছে জুলে ছিল, ওইটা হলো আমাদের জুলে ছিল আর কি। এখন এটা কিলো জুলে দিলে আমাদের 1000 দ্বারা মাল্টিপ্লাই করতে হচ্ছে। স্যার কিলো জুলে নিতে তো ডিভাইড করতে হবে স্যার, জুল থেকে যদি আমরা কিলো জুলে যেতে চাই। ও আচ্ছা 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 আচ্ছা, এই তো 1000 দ্বারা ডিভাইড করতে হবে, তাহলে ওটা 1000 দিয়ে ডিভাইড করে নিও তোমরা, আমি ওটা ঠিক করে দেবো আর কি, ওটা আমি করতে ভুল হয়েছে আর কি। তাহলে M/1000 W হবে আর কি। স্যার ওইটা আমরা পার মোলে করছি না স্যার? জুল পার মোল। জি স্যার, ওখানে তো তাহলে স্যার মোলের যে সূত্র আছে W/MV, স্যার ওটাকে আমরা উল্টাই দেবো সিম্পলি MV/W, আর V এর মানটা এখানে 1000 ml ধরা হয়েছে মনে হয় নাকি স্যার? মানে স্যার পার মোল, মানে আমরা তো স্যার পার মোলে হিসাব করতেছি তো স্যার, মোলের রাশিটাকে জাস্ট উল্টাই দিছি, মানে মোলের রাশি তো W/MV, সেখানে আমার উল্টাই দিতে হবে, পার মোল করতে হবে, তাহলে স্যার MV/W। MV/W, আচ্ছা হ্যাঁ, সেটাই তো হয়েছে, সেটাই হয়েছে। এখন ভিটাকে আমরা ওটা জাস্ট 1000 করে দিয়েছি আর কি, ভিটাকে 1000 করে দিয়েছি।
ঠিকই আছে। 1000 ml। আচ্ছা তোমরা একটু দেখিও, আমি একটু দেখে নেবো যে এটা ইকুয়েশনটা ঠিক আছে কিনা আর কি। হ্যাঁ, তোমরা নিজেরা একটু দেখিও যে এটা ঠিক আছে কিনা। হ্যাঁ, তো আমাদের এই এখন কোনো কাজ নেই যে এগুলো আমাদের বের করে ওয়েট অফ দ্য ক্যালোরিমিটার বের করে নিতে হবে, ওয়েট অফ দ্য সলিউশন বের করে নিতে হবে, ইনিশিয়াল টেম্পারেচার ফাইনাল টেম্পারেচার বের করে নিতে, স্পেসিফিক হিট ক্যাপাসিটি আমাদের জানা আছে, টেম্পারেচার ডিফারেন্স বের করলে আমরা এই ইকুয়েশনের মাধ্যমে বের করতে পারবো আর কি। এই এক্সপেরিমেন্টাল প্রসিডিওর কিছু নেই, আমাদেরকে আগে ক্যালোরিমিটার নিতে হবে, ক্যালোরিমিটারটা আগে পরিষ্কার করে নিতে হবে, পরিষ্কার করতে অর্থাৎ পানি দিয়ে পরিষ্কার করে না, মোটামুটি একটু ক্লিন আছে কিনা দেখে নিতে হবে। এরপর আমাদেরকে ক্যালোরিমিটারটা ওয়েট করে নিতে হবে। ক্যালোরিমিটার ইনক্লুডস ক্যালোরিমিটার আমাদের আমাদের যেটা ক্যালোরিমিটার এটা আসলে খুব ভালো মানের ক্যালোরিমিটার না, এখানে একটা আছে কি বলে গ্লাস বিকার, একটা বিকার আছে, গ্লাসের রড আছে, থার্মোমিটার আছে, এইগুলো সবগুলো মিলে আমাদের ক্যালোরিমিটার করে নিতে হবে। এরপর ওখানে আমরা 50 ml ডিস্টিল ওয়াটার পুট করব। 50 ml ডিস্টিল ওয়াটার দেওয়ার পরে টেম্পারেচার চেক করব, টেম্পারেচার কত হচ্ছে, কয়েকবার চেক করব, তিনবার চেক করব, যদি মনে হয় যে 50 ডিগ্রি পাবে দেন ওকে। এরপরে আমরা 3 থেকে 5 গ্রাম হচ্ছে সলিড সল্ট করে দেব, যেহেতু 50 ml ওয়াটার নিয়েছি এখানে 3 থেকে 5 গ্রাম জল মিলিয়ে আনা 3 গ্রাম বা 5 যেটা হচ্ছে সল্ট ওয়েট করে দেব। ওয়েট করে দেওয়ার পরে এরপরে আমরা ওই সল্টটা সলিউশনে দেব, দেওয়ার পর স্টারিং করব, সেক্ষেত্রে অর্থাৎ এভিডেন্স থেকে ইন্টারফেয়ার করে আমাদের টেম্পারেচার সেট করব until the constant temperature is increased. ফাইনাল টেম্পারেচার যেটা হলো সেটাই হলো মূলত আমাদের মানে এখানে ফাইনাল টেম্পারেচার বলতে যে এখানে ম্যাক্সিমাম টেম্পারেচার অথবা মিনিমাম টেম্পারেচার যেটা নরমালি আমরা কাছে কাছে সেটাই কাজ করি, কিন্তু রিয়েল প্র্যাকটিসটা ভিন্ন হওয়া উচিত। সেখানে হচ্ছে যে এই 10 সেকেন্ড পর যে টেম্পারেচার রেকর্ড করছি এই টেম্পারেচার গ্রাফ করে টাইম ভার্সেস টেম্পারেচার গ্রাফ করে এক্সট্রাপোলেশন করে সেখান থেকে মূলত টেম্পারেচারটা নিয়ে আসা উচিত। সেটা আমরা নরমালি করি অথবা মিনিমাম টেম্পারেচার অথবা ম্যাক্সিমাম টেম্পারেচার যেটাই হয়, যদি হচ্ছে সলিউশন টেম্পারেচার কমে তাহলে মিনিমাম টেম্পারেচার কোনটা পেয়েছি সেই মিনিমাম টেম্পারেচারটা নিতে হবে। অনেকগুলো টেম্পারেচারের মধ্যে মিনিমাম যে টেম্পারেচার আসছে সেই টেম্পারেচারটা নিতে হবে, আর হচ্ছে আগেরটা তো আমাদের হচ্ছে কনস্ট্যান্ট টেম্পারেচার আছে। তো এই দুটো পার্ট থেকে আমরা হচ্ছে হিট অফ সলিউশন বের করতে পারবো। সিম্পল একটা এখানে আমাদের ফিচার করেছেন, এটা আছে এখানে। এর বাইরে হচ্ছে ইউটিউবে আমরা দেখেছি আরো অনেক কিছু আছে। আমি স্টপ শেয়ারিং করে ওখানে দেখে নিতে পারো, আমি যদি লিংকটা দিয়ে দেই। স্যার এটাই কি আমাদের লাস্ট এক্সপেরিমেন্ট? হ্যাঁ, এটাই লাস্ট এক্সপেরিমেন্ট। আমার কাছে এইটা খুব ফেলাসি লাগতেছে, তো মানে প্র্যাকটিক্যাল ক্লাস অনলাইনে এটা আমার কাছে খুবই ফেলাসি লাগে আর কি। এই জন্য আর বেশি আগাতে চাচ্ছি না, এটাই এক্সপেরিমেন্ট এটা শেষ করে দিতে। তাহলে এটা ধরেই তোমাদের মোটামুটি 5টা এক্সপেরিমেন্ট হলো। তো একটা সেমিস্টারে মোটামুটি এরকম 5টা এক্সপেরিমেন্টই করা হয়। স্যার তাহলে এরপরে কি খালি বোর্ড ভাইবাটা বাকি, আর বাকি সব কমপ্লিট হয়ে গেল? আচ্ছা, তোমাদেরকে একটা লিংক দিয়েছি বুঝছো মেসেজে ইউটিউব, তো ওখানে হিট অফ সলিউশন কিভাবে আমরা ল্যাবে নিরূপণ করি এর একটা ডেমো দেওয়া হয়েছে, তোমরা একটু দেখে নিতে পারো, দেখে নিয়ে যদি কোনো কোশ্চেন থাকে সেটা করতে পারো আর কি।
টেম্পারেচার সম্ভবত 25 ডিগ্রি সেন্টিগ্রেড। এরপরে আমরা একটা সল্ট মেপে নিচ্ছি আর কি, যে সল্টারের আমরা হিট অফ সলিউশন বের করবো সেই সল্টটা আমরা মেপে নিলাম। সম্ভবত এখানে সোডিয়াম ক্লোরাইড নেওয়া হয়েছে, তবে সোডিয়াম ক্লোরাইডের হিট অফ সলিউশন খুব কম আসে, খুবই কম আসে। ওয়েট অফ দ্য সলিউট আমাদের আসলো হলো 5.66 গ্রাম বা 5.67 গ্রাম। এখন আমরা এটা অ্যাড করব, অ্যাড করার পরে নাড়ানি দিয়ে নাড়বো এবং টেম্পারেচার অবজার্ভ করব। সোডিয়াম ক্লোরাইডে হিট চেঞ্জটা খুব কম আসে। সম্ভবত আমাদের এখানে অন্য কোনো সল্ট ছিল না, এখানে সোডিয়াম ক্লোরাইড ব্যবহার করা হয়েছে। T2 সম্ভবত আছে 24.1, মানে মাত্র 1 ডিগ্রি সেন্টিগ্রেডের মতো চেঞ্জ হয়েছে, 0.9 ডিগ্রি সেন্টিগ্রেড। এখন আবার সবগুলো মিলে আবার ওয়েট করব। এখন সবগুলো মিলে যখন আমরা ওয়েট করব, এই ওয়েটের থেকে ক্যালোরিমিটার ওয়েট বাদ দিলে আমাদের সলিউশনের ওয়েট পাবো 166 আসলো। এটার থেকে আগের ওয়েট বাদ দিলে আমাদের সলিউশনের ওয়েট আসলো 76.69 গ্রাম। তাহলে এই ছিল আমাদের সলিউশনের ওয়েট। এভাবে কেন মানে মাপা হইতো? কারণ মানে পানির ভর আর সলিউটের ভর যোগ করলেই তো সলিউশনের ওয়েট মানে পানির ভর সলিউশনের ভর সলিউটের ভর যোগ করলেও হতে পারে। দেখো তো এটা কি হচ্ছে, পানির আমরা কিন্তু ভলিউম নিয়েছি, পানির কিন্তু ভর নেই। এরপরে হচ্ছে তোমার হচ্ছে ইয়ার মধ্যে কি বলে, আমরা নিয়েছি কনিক্যাল ফ্লাক্স, কি বলে মেজারিং সিলিন্ডার নিয়েছি। হ্যালো, এই কারণ তো সাউন্ড আসছে খুব বেশি করে। ওটা আমরা মেজারিং সিলিন্ডার দিয়ে নিয়েছি। মেজারিং সিলিন্ডারে একুরেটলি আমরা যে ভর মাপা, একুরেটলি ভলিউম মাপা, সেটা আমরা মাপতে পারি নাই। এই কারণে ওখানে আমরা টেন্টেটিভ 50 ml সলিউশন নিয়েছিলাম। 50 ml সলিউশনের ভর যে 50 গ্রামে হবে এরকম বিষয়টা না। তো এই কারণে আমাদের হচ্ছে আগের ওয়েট থেকে পরের ওয়েট বিয়োগ দিয়েই সলিউশনের ভরটা মেজার করাটাই হচ্ছে ভালো। আগে আমরা শুধুমাত্র ক্যালোমিটারের ভর নিয়েছি, পরে সলিউশন প্লাস ক্যালোমিটারের ভর, এই কারণে আগের ভরের ওয়েট থেকে আগের ওয়েট বের করে আমাদের সলিউশনের ভর পাচ্ছি। এই এটাকে আমরা যখন এই ক্ষেত্রে যে মান, এই কাজ সাউন্ড আসছে, আপনি পিসিতে একটু অন কি মিউট করে দেন। হ্যাঁ একটু সবাইকে মিউট করতেছি। হ্যালো, জি স্যার। আচ্ছা, তাহলে আমরা এখান থেকে যে ডাটাটা পেলাম আর কি, এখানে M1 আমরা পেয়েছি 90 গ্রাম, M2 পেয়েছি হলো 76.69, T1 পেয়েছি হলো 25, T2 পেয়েছি 24.1, W নিয়েছিলাম হলো 5.67। এগুলো দিয়ে একটা হিট অফ সলিউশন কিরকম হয় এটা ক্যালকুলেট করি, এরকম একটা তোমরা আর একটা অ্যাসাইনমেন্ট জমা দিও আর কি। আচ্ছা স্যার।
স্যার অ্যাসাইনমেন্টে কি স্যার প্রসিডিউর লিখতে হবে? আগেরবার স্যার বলছিলেন প্রসিডিউর লেখার দরকার নাই, কিন্তু না, মানে প্রসিডিউর লেখাটা নির্দেশনা- ভালো, নির্দেশনা পরে দিয়েছিলাম আমি, পরে জি, চিন্তা করে স্যার। দেখলাম যে প্রসিডিউর লেখাটা দরকার আছে, কারণ একটা কাজ কিভাবে করলে এটা যদি মাথায় না থাকে তাহলে বিষয়টা কেমন হয়ে যায়। স্যার কত তারিখের মধ্যে দিতে হবে স্যার? আচ্ছা, এখন হচ্ছে যে এটা ওই 1 সপ্তাহ সময় নিয়ে দাও, এবং আমি চাচ্ছি যে সামনের উইকেই তোমরা ইয়াটা দিয়ে দাও, কুইজ টেস্টটা দিয়ে দাও। স্যার আমাদের আগের প্র্যাকটিক্যাল গুলো যদি একটু মানে রিভিউ দেওয়া যেত, যে মানে ভিতরের মেইন প্রিন্সিপাল গুলো কিরকম বা কেন হলো, এগুলো যদি একটু অল্প সময় নিয়ে রিভিউ করা যেত তাহলে স্যার অনেক একদিন ভালো হতো। ক্লাসে স্যার ওটা দেখাই আগে আগে তুমি পরে দেখো, পড়ার পরে আমাকে কোশ্চেন করো, তুমি কি জানো না সেটা আমাকে আগে জানাও, তুমি কি জানো না। আমি এমনি এমনি ক্লাস নিলে হবে না কাজ, এমনি এমনি তো আমি ক্লাস নিয়েছি, কিন্তু তুমি কি জানো না সেটা আমাকে আগে জিজ্ঞাসা করো, সেই প্রশ্ন করার ক্যাপাসিটিটা তোমার আগে আছে কিনা। এখন তুমি আমাকে বলো তো দেখি কি জানতে চাও, আগের ক্লাস থেকে তুমি কি জানতে চাও। না স্যার, মানে আগের ক্লাসগুলো তো অনেকদিন মানে হ্যাঁ, অনেকদিন অনেকদিন আগে করা আছে, নিঃসন্দেহে অনেকদিন আগে করা আছে, এতে কোনো সন্দেহই নেই। অনেকদিন এখন আগে নিজের করা। থেকে স্যার নিজের থেকে নতুন করে পড়তে গেলে স্যার একটু টাইম লাগবে আর কি, সেই কারণে বললাম যে আপনি যদি এখন একটু আইডিয়া বিষয়টা দেন। হলো যে আগের ক্লাসের তুমি আগের ক্লাস করেছো, প্র্যাকটিক্যালি ওটা হাতে কলমে করেছো, ওটার উপরে একটা ল্যাবরেটরি নোট লিখেছো। এখন এত কিছু পরেও যদি তোমাকে এখন আগের ক্লাসগুলো টোটালি আমাকে রিভাইজ দিতে হয়, এটা এটা ঠিক না। এবং আগের ক্লাস যদি আমি এমনি এমনি এইভাবে রিভাইজ দেই তাহলে তোমাদের কোনো কাজেই হবে না। তুমি আমাকে আগে তোমার ওই ক্লাসগুলো তুমি একটু মানে নিজেই রিভাইজ করো, রিভাইজ করার পরে যদি সেখানে কোনো প্রবলেম থাকে সেটা বলো, যে না আমরা আগের ক্লাস থেকে, তাহলে আমি তোমাদের তাহলে একটা ক্লাস নিতে পারি, সেটা হলো যে নেক্সট উইকে আমি একটা ক্লাস তোমাদের এইরকম ওভারঅল রাখতে পারি, যে সেখানে শুধুমাত্র প্রশ্ন উত্তরে থাকবে, সব তোমরা প্রশ্ন করবো, কার কি আগের ক্লাস নিয়ে কার কত কি প্রশ্ন আছে সেই প্রশ্নগুলো করবো, আমি উত্তর দেবো, বা কোথায় জি, কোন স্যার। জায়গাটাতে বোঝো নাই সেই জায়গাটাতে উত্তর দেবো, বাট দ্য কোশ্চেন শুড কাম ফ্রম ইউ। তুমি কি জানো না বা কেন কোনটা কি ঘটেছিল, ওই জায়গাতে কোথায় কি বোঝো নাই বা কোথায় রিসোর্স পাও নাই, সেই জায়গার উত্তরগুলো আমি দেবো। কিন্তু তুমি যদি এগিয়ে না আসো তাহলে আমি কেমন করে করবো। স্যার আমাদের বোর্ড ভাইবা নিয়ে একটু স্যার বললে ভালো হতো আর কি, তাহলে আমরা ক্লিয়ার হইতাম ব্যাপারটা যে কিভাবে বোর্ড ভাইভাতে যেটা হবে সেটা হলো এই যে 5টা এক্সপেরিমেন্ট করলাম, ঠিক আছে, 5টা এক্সপেরিমেন্টের উপরেই কোশ্চেন গুলো হবে মূলত। এই 5টা এক্সপেরিমেন্ট করতে গিয়ে তুমি বিভিন্ন ধরনের কাজ করেছো, তাই তো। প্রত্যেকটা এক্সপেরিমেন্টকে যদি আমি আলাদা আলাদা ভাবে চিন্তা করি তাহলে দেখা যাচ্ছে ওই এক্সপেরিমেন্টে বিভিন্ন ধরনের কাজ করেছো, তাহলে ওই কাজগুলো তুমি কোনটা করলা, কি করলা কাজটা, ওই কাজটা কেন করলা, ওই কাজটা করার পরে কি ইমপ্যাক্ট, কি কেন কিভাবে। বোর্ড ভাইভাটা হবে কি কেন কিভাবে। স্যার টোটালি প্র্যাকটিক্যালটা ডিপেন্ডেন্ট, প্র্যাকটিক্যাল এক্স্যাক্টলি প্র্যাকটিক্যাল ডিপেন্ডেন্ট এবং কি কেন কিভাবে। অর্থাৎ আমি যদি কোনো কোশ্চেন করি তাহলে আমার কোশ্চেন এগুলোই থাকবে, কি কেন কিভাবে। স্যার এখানে একটা কথা স্যার, বাংলা হ্যাঁ হ্যাঁ বলো। স্যার কোশ্চেন কি স্যার বাংলায় নাকি ইংলিশে স্যার? তোমাদের তো মিডিয়াম অফ ইনস্ট্রাকশন ইংরেজিতে থাকে, হ্যাঁ মিডিয়াম অফ ইনস্ট্রাকশন ইংরেজিতে থাকে। এখন আমরা ইংরেজিতে কোশ্চেন করবো, তোমার চেষ্টা করবে ইংরেজিতে আনসার করার, যদি না পারো তোমার আবার বাংলা যেতে হবে। এই হলো বিষয় আর কি, ইংরেজিতে অ্যান্সার করার চেষ্টা করো, এতে তোমার ইংরেজিতে উত্তর দেওয়ার একটা এবিলিটি বাড়বে, সমস্যা কি। তবে ফার্স্ট সেমিস্টারের জন্য অনেক কিছু কনসিডার করা হয় আর কি, পরবর্তীতে তোমাদের হয়তো বা যখন সেকেন্ড ইয়ার থার্ড ইয়ারে উঠবে তখন তোমাদের হয়তো ইংরেজি বাধ্যতামূলকই মনে হয় আছে, ইংরেজিতে অ্যান্সার করতে হয়, কিন্তু ফার্স্ট সেমিস্টারের জন্য কিছুটা কনসিডারেশন নিয়ে আসা হয় আর কি। ওকে, ইয়েস স্যার, থ্যাংক ইউ স্যার। আচ্ছা নেক্সট ক্লাস তাহলে কত তারিখে হচ্ছে একটু তারিখটা দেখে নাও তো, কারণ তোমাদের তো বোর্ড ভাই পরের ইয়াতে হবে 13 তারিখে। 13 তারিখ। 13 তারিখের পরের সপ্তাহ কয় তারিখ হয়? স্যার 20 তারিখ। 20 তারিখ, আচ্ছা তাহলে আমরা 20 তারিখে হলো ইয়ে নেব, কি বলে কুইজ টেস্টটা নেব, কুইজ টেস্টটা 20 মার্কের নেব আর কি, 20 মার্কের বা বেশিও হতে পারে, হ্যাঁ যদি আমি পারি তা 20 মার্কেরও নিতে পারি। স্যার কিভাবে নেবেন? বেসিক্যালি স্যার কনভার্ট করে নেবেন তখন 20 এ রেজাল্টটা। না 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 না, আমি কনভার্ট করে নেব কি নেব না সেটা হচ্ছে আমার ইন্টারনাল ব্যাপার। তোমাদের পরীক্ষাটা হয়তো 20 মার্কেও নিতে পারি, অথবা 20 মার্কের থেকেও একটু বেশিও থাকতে পারে, অথবা 25 বা 30 মার্কও থাকতে পারে। স্যার কুইজ টেস্টটা কিভাবে নেবেন স্যার? কুইজ টেস্টে যে এখানে যেরকম পরীক্ষা দিচ্ছ এরকম ভাবে নেব। স্যার গুগল ফর্মে স্যার? হ্যাঁ গুগল ফর্মে নেব। স্যার আর নেক্সট দিন ল্যাব রিপোর্টে স্যার আমাদের কি কি লিখতে হবে একটু ইনস্ট্রাকশন দিলে ভালো হতো। আচ্ছা ইনস্ট্রাকশনস যখন ল্যাব রিপোর্টে আমি অ্যাসাইনটা করব তখন ওখানে ইনস্ট্রাকশনস গুলো দিয়ে দেবো আর কি, ঠিক আছে। জি স্যার। স্যার আজকে ল্যাবরেটরির একটা প্রশ্ন তাহলে ছিল। কুইজ টেস্ট কি স্যার 20 তারিখে স্যার? হ্যাঁ 20 তারিখে হবে। আর নেক্সট ক্লাস হচ্ছে তোমাদের যত প্রবলেম আছে সব প্রবলেম নিয়ে আলোচনা। হ্যাঁ এখন বলো তো দেখি কি বলছিলাম। আজকে ক্লাসের উপর একটা প্রশ্ন ছিল। হ্যাঁ বলো প্রশ্ন কি। স্যার আমরা তো দেখলাম স্যার যথেষ্ট পরিমাণ দ্রাবকে কোনো একটা দ্রবকে দ্রবীভূত করার পরে আরো দ্রাবক যোগ করলে হিটের কোনো চেঞ্জ হয় না স্যার। স্যার এটা কেন স্যার আরো দ্রাবক যোগ করে হিটের চেঞ্জ হয় না, শুধু যথেষ্ট পরিমাণ দ্রাবক যোগ করে চেঞ্জ হয়? আচ্ছা
স্যার আরো দ্রাবক যুক্ত হইলে কি স্যার এগুলা বিক্রিয়ায় অংশ নিবে নাকি স্যার তলানিতে করে থাকবে স্যার? না, একটা বিষয় হলো যে ও যে যখন একটা মানে কি বলে ওই তো বললাম যে যখন একটা সল্ট আমরা ডিজলভ করছি তখন তো কি হচ্ছে, বন্ড ব্রেকিংও হচ্ছে, বন্ড ফরমেশন হচ্ছে। এখন হচ্ছে যে সমুদ্রের পানি থেকে যদি তুমি সমুদ্রের পানি থেকে যদি 5 ml বা 5 লিটার পানি তুলে নাও, 10 লিটার পানি তুলে নাও, ওভারঅল কি সমুদ্রের পানির ভলিউমের কি কোনো চেঞ্জ হবে? কিছুটা এরকমই আর কি ব্যাপারটা এরকমই আর কি, যে তোমার হচ্ছে মনে করো 50 ml ওয়াটার আছে, 50 ml ওয়াটারের মধ্যে তুমি মনে করো 3 গ্রাম সাবস্টেন্স দিয়েছো। এই 3 গ্রাম সাবস্টেন্স যোগ করার কারণে যে পরিমাণে মানে হিট ইভলভ হয় সেটা আমরা দেখি খুবই কম, অল্প পরিমাণে। এখানে হয়তো বা 8 বা 9 কিলো জুল এরকম একটা টেম্পারেচার হয়। আর 8 বা 9 কিলো জুল টেম্পারেচার ইজ ভেরি মাইনর টেম্পারেচার। এটা এই 50 গ্রাম ওয়াটার 50 ml ওয়াটার থেকে বা 60 ml ওয়াটার থেকে বা 70 ml ওয়াটার থেকে এই 8 গ্রাম এই 8 কিলো জুল টেম্পারেচারের হ্রাস বৃদ্ধিটা ওখানে আর তেমন কোনো ইফেক্ট ফেলে না বা বোঝা যাবে না। কিন্তু যদি তুমি হলো 3 গ্রাম সল্টকে যদি তুমি এখন 5 ml ওয়াটারের মধ্যে ডিজলভ করো বা 10 ml ওয়াটারের মধ্যে ডিজলভ করো, সেক্ষেত্রে একটা সাবস্টেন্সিয়াল 10 ml ওয়াটারে ডিজলভ করলে এক ধরনের হিট চেঞ্জ পাবা, 20 ml ওয়াটারে ডিজলভ করলে এক ধরনের হিট চেঞ্জ পাবা। কিন্তু এইটা যখন একটা সার্টেন লেভেলে যখন চলে গেল তখন আর হিট চেঞ্জটা তখন আর বোঝা যাচ্ছে না। এটা মোর অর লেস ওইরকমই আর কি, যে একটা পুকুর থেকে যদি আমরা 5 লিটার ওয়াটার তুলে নেই তাহলে ওই টোটাল ভলিউমের যেমন ওভারঅল কোনো পরিবর্তন হবে না, বিষয়টা কিছুটা সেরকমই আর কি। ওকে স্যার আজকের এক্সপেরিমেন্ট আর আগের এক্সপেরিমেন্ট গুলো যেগুলো আমরা স্যার ভার্সিটিতে থাকতে করছিলাম ওগুলার এক্সট্রা কোশ্চেন কি স্যার একটু দেওয়া যাবে স্যার? তাহলে আমরা পড়তে সুবিধা হইতো কি স্যার? এই তোমরা আগের এক্সপেরিমেন্ট গুলো আজকের এক্সপেরিমেন্ট গুলো সমস্ত এক্সপেরিমেন্ট পড়ে যত কোশ্চেন তোমার মনের মধ্যে আসে সব কোশ্চেন লিখে নিয়ে সামনের ক্লাসে আসবা। আগামী রবিবার এই 2:30 বা 3টায় যখন সময় দেয় এই সময় চলে আসবা, কত কথা থাকে সব বলি ওই সময়, ঠিক আছে? বাট আমি জানতে চাই যে তুমি কি জানতে চাও। এমনিতে যদি আমি বকবক করি এটা তোমাদের এই জিনিসটা কেন বুঝতেছে না? তুমি আগে একটু পড়ার চেষ্টা করে এসে দেখো কোনটা বোঝো না তখন আমাকে জিজ্ঞাসা করো, তাহলে এই জিনিসটা ইফেক্টিভ হবে। আচ্ছা ঠিক আছে স্যার। আর কি প্রশ্ন হবে সেটা তো আমি বললাম, কি কেন কিভাবে। একটা এক্সপেরিমেন্ট করতে গেলে তোমাকে অনেকগুলো কাজ করতে হয়, ইভেন পরিষ্কার থেকে শুরু করে সব ধরনের কাজ করতে হচ্ছে, একটা ভেজাল পরিষ্কার থেকে শুরু করে। তাহলে এই পরিষ্কার থেকে শুরু করে শেষ পর্যন্ত যে কাজগুলো তুমি করলা, কোন কাজটা করছো, কেন করছো, কিভাবে করছো, এইটারই উত্তর দিতে হবে তোমাকে। তুমি আগে নিজে উত্তরগুলো খুঁজে বের করার চেষ্টা করো, এরপরে যদি উত্তর যেগুলো খুঁজে বের করতে না পারবা সেগুলো তুমি লিস্ট করে নিয়ে আসো, সামনের দিন ইনশাআল্লাহ আলোচনা করবো। শোনো, আমি তো তোমাদের এই আজকে পড়াইতে গিয়ে সকাল থেকে অনেকগুলো ইউটিউব সার্চ দিয়েছি, এই হিট অফ সলিউশন কোথায় কে কে কিভাবে নিরূপণ করতেছে সবগুলো দেখেছি। তো তাদের এক্সপেরিমেন্ট গুলো দেখা যাচ্ছে, তাদের যে ক্যালোরিমিটার গুলো কেউ নিয়েছে, ক্যালোরিমিটার নিয়েছে হচ্ছে খুবই সিম্পল জিনিস, হচ্ছে কফি কাপ গুলো আছে না, কফি কাপকে তারা ক্যালোরিমিটার হিসেবে নিয়েছে, কারণ তারা বলছে যে কফি কাপ ওটা হিট অ্যাবজর্ব করবে না, ইভলভ করবে না। সেক্ষেত্রে তারা হচ্ছে যে আমরা যেটা গ্লাসের জন্য যেটা নিয়েছি, যে গ্লাসের আমরা হিট ক্যাপাসিটি দিয়ে গ্লাসের জন্য আলাদা একটা বের করেছি, তারা ওটা ইগনোর করে দিয়েছে। তারা শুধু সলিউশনের, অর্থাৎ ওই তোমরা যে ইকুয়েশনটা বললা এম এস, শুধু ওই ইকুয়েশনে তারা ব্যবহার করেছে। আমরা এখানে ক্যালোরিমিটারে যেহেতু আমরা গ্লাস ইউজ করেছি, গ্লাস কিছু পরিমাণে হলো টেম্পারেচার, কিছু পরিমাণ কন্ডাক্টিভ না, নিঃসন্দেহে গ্লাস ইনসুলেটর, তারপর কিছু পরিমাণে হিট অ্যাবজর্ব করতেই পারে, গ্লাস কিছু পরিমাণে হিট অ্যাবজর্ব করতেই পারে। এই কারণে আমরা গ্লাসটাকে এখানে ধর্তব্যের মধ্যে নিয়ে আসছি, সারাউন্ডিংস এর মধ্যে গ্লাসটাকে আমরা নিয়ে আসছি, যে কারণে আমাদের দুটি ইকুয়েশনকে আমরা একত্রিত করেছি। সলিউশন কি পরিমাণে হিট অ্যাবজর্ব করলো, ক্যালোরিমিটার কি পরিমাণে হিট অ্যাবজর্ব করলো, অথবা সলিউশন কি পরিমাণে হিট ছেড়ে দিল, ক্যালোরিমিটার কি পরিমাণে হিট ছেড়ে দিল, দুইটাকে আমরা অর্থাৎ দুইটাই আমরা যোগ করে ওভারঅল হিট অফ সলিউশনে নির্ভর করেছি। এতে একটা সুবিধা কি, সেটা হচ্ছে যে আমরা মানে চেষ্টা করেছি যে আমাদের ইররের পরিমাণটাকে কমিয়ে নিয়ে আসতে। তুমি দেখবে যে ওরা ঢাকনা ব্যবহার করেছে, আরো সুন্দর অ্যারেঞ্জমেন্ট ব্যবহার করেছে, আমরা ঢাকনা ব্যবহার করি নাই, আমাদের এখানে কিছু পরিমাণে হিট লস হয়ে গেছে। তুমি যেটা বললা যে কিসের মধ্যে করেছিলা, পিতলের মধ্যে না কিসের মধ্যে, পিতলে করেছিলা নাকি? হ্যালো, কে কোশ্চেন করেছিলা? হ্যালো, হ্যাঁ, পিতলে না কিসের কথা বলছিলা তুমি? কপারে বলেছিল। তামাক,
তামা কি হিসেবে ইউজ করেছো? ও আচ্ছা, তো আমাদের সেই অ্যারেঞ্জমেন্ট নাই, আমরা এটাই ইউজ করেছি। ইনসুলেটর ইউজ করতে বলতে ইনসুলেটর মানে কি? ইনসুলেটর হচ্ছে যে গ্লাসকে ভেদ করেও যেন বাইরের দিকে আর কেউ টেম্পারেচার অ্যাবজর্ব করে নিতে না পারে। গ্লাস কিছু টেম্পারেচার অ্যাবজর্ব করে নিল, গ্লাসের থেকে আবার সারাউন্ডিংসে যে টেম্পারেচার চলে যাচ্ছে ওগুলো যেন না নেয়, এই কারণে আমরা চারদিকে তুলা ইউজ করেছি। কিন্তু গ্লাস আমরা ধরে নিয়েছি যে গ্লাস কিছু পরিমাণে টেম্পারেচার তারা অ্যাবজর্ব করে নিতে পারে। তুমি দেখবে গ্লাসের স্পেসিফিক হিট খুবই কম, ওই ইয়াতে দেওয়া আছে যে মানে 0.84 জুল পার গ্রাম পার ডিগ্রি সেন্টিগ্রেড, আর যেখানে পানির হচ্ছে 4.183 না কত যেন আছে জুলে আর কি পানির হিট ক্যাপাসিটি। পানির যে গ্লাসের অনেক কম না, কোথায় 4.184 বা 183, আর এখানে হচ্ছে 0.84, অনেক কম না, নিঃসন্দেহ কম। তুমি যদি গ্লাসের অংশটাকে বাদও দাও, রেজাল্টের মধ্যে খুব বেশি ভেরিয়েশন আসবে না, রেজাল্টে যে খুব বেশি ভেরিয়েশন আসবে তা না, খুব বেশি ভেরিয়েশন আসবে না। কিন্তু আমাদের ওই অতটুকু ভেরিয়েশনের জন্য না আসে, অর্থাৎ ম্যাক্সিমাম কি বলে ওটাকে একুরেসি নেওয়ার জন্য আমরা গ্লাসটাকেও কনসিডারেশনে নিয়ে আসছি আর কি। তুমি যদি এখানে ওই যে ওই বললাম যে অনেকে ওই কফি কাপ দিয়ে করেছে, তুমি কফি কাপ দিবা, কফি কাপ দিয়ে করো, করার পরে তুমি ইয়ে দাও শুধুমাত্র সলিউশনের হিট স্পেসিফিক হিট ক্যাপাসিটি, সলিউশনের ওয়েট আর টেম্পারেচার ডিফারেন্স দিয়ে করে ফেলো, হয়ে যাবে, কোনো সমস্যা নেই। আচ্ছা ঠিক আছে তাহলে, থ্যাংক ইউ ভেরি মাচ ফর জয়েনিং দ্য ক্লাস, দ্যাট ইজ দ্য এন্ড অফ দ্য ক্লাস।